E-Classroom, sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। মাঝপথে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছো বন্ধুরা, তোমরা বিদ্যালয়ে আবার ফিরে এসো। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। হ্যালো স্টুডেন্টস। হ্যালো ম্যাম। বসো সবাই। তোমরা কেমন আছো? ভালো। তাহলে আজকে ক্লাস শুরু করছি। আমরা মহাকর্ষ চ্যাপ্টারটি পড়ছিলাম। তো মহাকর্ষ চ্যাপ্টারে আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে কৃত্রিম উপগ্রহ বা আর্টিফিশিয়াল স্যাটেলাইটস। তোমরা সবাই প্রাকৃতিক উপগ্রহের কথা জানো। তো বলো তো, পৃথিবীর প্রাকৃতিক উপগ্রহ কোনটি? চাঁদ। ঠিক আছে, বসো। চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ, যা পৃথিবীর চারদিকে আবর্তন করে। এখন মহাকর্ষ চ্যাপ্টারে তোমরা অলরেডি এটা জেনে গেছো যে বিভিন্ন গ্রহ বা উপগ্রহের যে বেগ, সেটা আমরা নিউটনের মহাকর্ষ সূত্রটাকে ব্যবহার করে বের করতে পারি। এই ব্যাপারটা থেকে বিজ্ঞানীদের মনে এই ধারণাটা জন্ম নিল যে তাহলে যদি আমরা কোনো বস্তুকে পৃথিবী থেকে একটা যথাযথ বেগ দিয়ে ছুড়ে দেই এবং পৃথিবী থেকে একটা নির্দিষ্ট দূরত্বে স্থাপন করে দেই, তখন সেই বস্তুটাও চাঁদের মতোই পৃথিবীর চারদিকে ঘুরতে থাকবে। তখন সেই বস্তুটাকে আমরা বলবো কৃত্রিম উপগ্রহ। এখন কৃত্রিম উপগ্রহের সংজ্ঞাটা কি হবে? শোভনেতা কি বলতে পারবে? হ্যাঁ, কোনো বস্তুকে যদি পৃথিবী থেকে একটি যথাযথ বেগে একটি নির্দিষ্ট দূরত্বে উৎক্ষেপণ করা হয়, তবে সেটিও প্রাকৃতিক উপগ্রহের মতো পৃথিবীর চারিদিকে ঘুরে বেড়ায়। ঠিক আছে, ভেরি গুড, বসো। তাহলে কৃত্রিম উপগ্রহ কি? প্রাকৃতিক উপগ্রহের মতোই বস্তুগুলি পৃথিবীর চারদিকে ঘুরে, কিন্তু সেগুলিকে পৃথিবী থেকে পাঠানো হয়, একটা যথাযথ বেগ দিয়ে পৃথিবী থেকে একটা যথাযথ দূরত্বে স্থাপন করে দেওয়া হয়। দেখো, এটা হচ্ছে একটা কৃত্রিম উপগ্রহের ছবি, পৃথিবীর চারদিকে সেটা আবর্তন করে। এখন কৃত্রিম উপগ্রহের যে আকার আকৃতি বা পৃথিবী থেকে সেটাকে আমি কতটা দূরত্বে স্থাপন করব, সেটা নির্ভর করছে কৃত্রিম উপগ্রহটা কি কাজ করে তার উপর। বিভিন্ন কাজের জন্য কৃত্রিম উপগ্রহ ব্যবহার করা হয় এবং সেই কাজের উপর নির্ভর করেই তাদের আকার আকৃতি এবং পৃথিবী থেকে দূরত্বটা নির্ণয় করা হয়। এখন পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি? সারিকা বলো। স্পুটনিক 1। ভেরি গুড, বসো। স্পুটনিক 1 সেটা হচ্ছে পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ। সেটা 1957 সালের 4 অক্টোবর তৎকালীন সোভিয়েত রাশিয়া থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। দেখো, এটা স্পুটনিক 1 এর একটি প্রতিরূপ। অরিজিনাল স্পুটনিক 1 নয়, তার একটা রেপ্লিকা বা প্রতিরূপ। তারপর এখন পর্যন্ত বিভিন্ন দেশ অনেক কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছে, তার মধ্যে আমাদের দেশ ভারতবর্ষ রয়েছে। এখন ভারতবর্ষের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি? আর্যভট্ট। ভেরি গুড, বসো।
এটা হচ্ছে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট, যা ভারতের মহান জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্টের নামে নামকরণ করা হয়েছিল। এখন আমরা যেটা নির্ণয় করব সেটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ বেগ এবং প্রদক্ষিণ কাল। প্রদক্ষিণ বেগ কোন জিনিসটা? যে বেগে কৃত্রিম উপগ্রহটি পৃথিবীর চারদিকে আবর্তন করছে সেটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ বেগ। আর প্রদক্ষিণ কাল হচ্ছে যে সময়ে কৃত্রিম উপগ্রহটা পৃথিবীর চারদিকে একবার পূর্ণ আবর্তন করছে সেটা হচ্ছে প্রদক্ষিণ কাল। এখন এই দুইটা জিনিসের রাশিমালা আমরা নির্ণয় করব। দেখো এখানে কি ধরেছি, পৃথিবীর ভর m এবং ব্যাসার্ধ r। পৃথিবীকে কেন্দ্র করে স্মল m ভরের একটি কৃত্রিম উপগ্রহ স্মল r ব্যাসার্ধের বৃত্তপথে v বেগে পৃথিবীর চারদিকে আবর্তন করছে। এখানে পৃথিবীর পৃষ্ঠ থেকে কৃত্রিম উপগ্রহটির উচ্চতা হচ্ছে h। তাহলে আমরা কি কি ধরলাম এখানে দেখো, পৃথিবীর ভর, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল R, কৃত্রিম উপগ্রহের ভর সমান স্মল m, যে বৃত্তপথে কৃত্রিম উপগ্রহটি ঘুরছে তার ব্যাসার্ধ সেটা হচ্ছে স্মল r, আর কৃত্রিম উপগ্রহটির প্রদক্ষিণ বেগ সেটাকে আমরা ধরেছি v, আর পৃথিবী পৃষ্ঠ থেকে কৃত্রিম উপগ্রহটির উচ্চতা ইকুয়াল টু আমরা ধরেছি h। তাহলে r ইকুয়াল টু কি হবে? r ইকুয়াল টু হবে স্মল r ইকুয়াল টু হবে ক্যাপিটাল R প্লাস h, বৃত্তপথের ব্যাসার্ধ। সুতরাং আমরা লিখতে পারি স্মল r ইকুয়াল টু ক্যাপিটাল R প্লাস h। ঠিক আছে, এখন তোমরা সবাই এটা জানো যে যে কোনো বস্তু যখন বৃত্তপথে আবর্তন করে তখন তার একটি অভিকেন্দ্র বলের প্রয়োজন হয়। সেই অভিকেন্দ্র বলটির রাশিমালা কি? mv স্কয়ার ডিভাইডেড বাই r। ভেরি গুড, বসো। কোনো বস্তু যখন বৃত্তপথে আবর্তন করে তখন তার একটি অভিকেন্দ্র বলের প্রয়োজন হয় এবং তার রাশিমালা হচ্ছে mv স্কয়ার বাই r। তাহলে এখানে অভিকেন্দ্র বল ইকুয়াল টু লিখতে পারি mv স্কয়ার বাই r। এই কৃত্রিম উপগ্রহটার ক্ষেত্রে এই অভিকেন্দ্র বলের যোগানটা কে দেয়? পৃথিবী এবং উপগ্রহটার মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষীয় আকর্ষণ বল। সেটার রাশিমালা কি বলতে পারবে? gmm বাই r স্কয়ার। ভেরি গুড, বসো। এই ক্ষেত্রে মহাকর্ষীয় আকর্ষণ বল হচ্ছে gmm বাই r স্কয়ার। এই অভিকেন্দ্র বলের যোগানটা দিচ্ছে এই মহাকর্ষীয় আকর্ষণ বলটা। তাহলে এই দুইটাকে আমরা ইকুয়াল লিখতে পারি। তাহলে এটা লিখছি দেখো mv স্কয়ার বাই r ইকুয়াল টু gmm বাই r স্কয়ার, বা এখান থেকে v স্কয়ার কি আসবে? gm বাই r। স্মল m গুলি বাদ গেল, তাহলে v ইকুয়াল টু হবে রুট ওভার gm বাই r। এখন তোমরা এটাও জানো, এই চ্যাপ্টারে আগেই পড়েছো যে ভূপৃষ্ঠে যদি অভিকর্ষজ ত্বরণের মান স্মল g হয় তাহলে g ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? gm বাই r স্কয়ার। এটা তোমরা আগে পড়েছো। তাহলে এখান থেকে g এর মানটা আমি এই এক্সপ্রেশনে বসিয়ে দেই। তাহলে v ইকুয়াল টু হবে, এখান থেকে আমি এটা gm এর মানটা বের করে নিচ্ছি। দেখো এখানে gm বাই r স্কয়ার ইকুয়াল টু স্মল g আছে, স্মল g ইনটু r স্কয়ার। তাহলে এটা আমি এখানে বসাতে পারি, এটা বসাই এখানে g r স্কয়ার বাই স্মল r। তাহলে এখান থেকে কি হবে দেখো
আমার একটা আর বাইরে চলে আসবে রুটের, তাহলে হবে আর রুট ওভার জি বাই স্মল আর। এখন এটার মধ্যে আরেকটা কি লিখতে পারি আমরা, স্মল আর এর জায়গায় কি লিখতে পারি, ক্যাপিটাল আর প্লাস এইচ। তাহলে এটা হচ্ছে আমাদের কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ বেগের রাশিমালা। ঠিক আছে, এখন যেটা বের করব সেটা হচ্ছে প্রদক্ষিণ কালের রাশিমালা। ধরি প্রদক্ষিণ কাল টি। টি সময়ে উপগ্রহটি কতটুকু দূরত্ব অতিক্রম করবে, এই বৃত্তপথের পরিধির সমান দূরত্ব অতিক্রম করবে। তো বৃত্তপথের পরিধি কি 2 পাই আর, তাহলে টি সময়ে উপগ্রহটি 2 পাই আর দূরত্ব অতিক্রম করবে। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি টি ইকুয়াল টু 2 পাই আর বাই ভি, মানে সময় ইকুয়াল টু দূরত্ব বাই বেগ। এখানে 2 পাই আর এর জায়গায় লিখলাম ক্যাপিটাল আর প্লাস এইচ। এখন ভি এর জায়গায় কি বসাবো, ভি এর মানটা বসাবো যেটা আমরা বের করেছিলাম, সেটা কি হবে 1 বাই আরটা নিচে চলে আসবে রুট ওভার আর প্লাস এইচ বাই জি। ভি এর মানটা বসালাম, ভি এর মানটা বের হয়েছিল কি ভি ইকুয়াল টু আর রুট ওভার জি বাই আর প্লাস এইচ, এটা ছিল। এখান থেকে ভি এর মানটা এরকম আসলো। এখন কি করব দেখো, এই যে আর প্লাস এইচ এটাকে আমি রুটের ভেতর ঢুকিয়ে দেব, তাহলে স্কোয়ার হয়ে ঢুকবে। তাহলে এটা হবে রুট ওভার আর প্লাস এইচ হোল কিউব বাই জি। আর প্লাস এইচ এর জায়গায় আমি স্মল আর ও লিখতে পারি, তাহলে আমার টি ইকুয়াল টু আসলো 2 পাই বাই আর রুট ওভার আর বাই জি। এটা হচ্ছে প্রদক্ষিণ কালের রাশিমালা। এই রাশিমালাটাকে আবার একটু অন্যভাবেও করা যায়, সেটা এখন দেখাচ্ছি। পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। T equal to 2 pi by r root over r plus h whole cube by z, এটা আমরা পেয়েছিলাম। এখান থেকে কি করতে পারি দেখো, আমি rটাকে কমন নিলে হবে r কিউব 1 plus h by r whole cube by z। এখান থেকে r স্কয়ার যদি বের হয় তাহলে r হিসাবে বের হবে, ভেতরে থাকবে r বাই z 1 প্লাস h বাই r হোল কিউব। এটাকে লিখতে পারি 2 পাই বাই r, আর কাটা চলে যাবে, তাহলে থাকবে শুধু 2 পাই। 2 পাই থাকলো রুট ওভার r বাই z, আর এটাকে লিখতে পারবো 1 প্লাস h বাই r হোল টু দি পাওয়ার 3 বাই 2। তাহলে এটাও হচ্ছে প্রদক্ষিণ কালের রাশিমালা, এটা একটু অন্যভাবে লেখা হয়েছে। এখন ভি এর রাশিমালা মানে প্রদক্ষিণ বেগের রাশিমালা আর টি এর রাশিমালা মানে প্রদক্ষিণ কালের রাশিমালা, এই দুটোটা থেকে কি দেখতে পাচ্ছ,
যে প্রদক্ষিণ বেগ বা প্রদক্ষিণ কাল কোনোটাই কৃত্রিম উপগ্রহের ভরের উপর নির্ভর করছে না। ঠিক আছে, এখন ধরো কৃত্রিম উপগ্রহটা পৃথিবীর খুব কাছ দিয়ে প্রদক্ষিণ করছে, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে পৃথিবীর যে ব্যাসার্ধ তার তুলনায় পৃথিবী পৃষ্ঠ থেকে কৃত্রিম উপগ্রহের যে উচ্চতা সেটা নগণ্য হবে। তখন আমরা কি করতে পারি? এই যে আমাদের ছিল r = h+r, এখানে আমরা কি করতে পারি? এই ক্ষেত্রে যেহেতু h-টা ক্যাপিটাল R এর তুলনায় নগণ্য, আমি h-টাকে বাদ দিয়ে দিতে পারি। তোমরা দেখো পৃথিবীর খুব নিকটবর্তী কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে r এর তুলনায় h খুব ছোট হয়। তখন আমরা r = r+h কে প্রায় সমান সমান r ধরতে পারি, ক্যাপিটাল R। সেক্ষেত্রে প্রদক্ষিণ বেগ কি হবে? v = r√g/r+h। rটার ভেতরে ঢুকলে হবে √r²g/r, সেখানে একটা r কাটা যাবে, তখন হবে √r(g). এবং প্রদক্ষিণ কালটা কি হবে? t = 2π√r/g 1+h/r^3/2। এখানে এটা হয়ে যাবে 2π√r/g, যেহেতু h-টাকে আমরা 0 ধরে নিয়েছি। এখন g এর মান তোমরা সবাই জানো, g = 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার, এবং পৃথিবীর ব্যাসার্ধটাও তোমাদের জানা আছে, সেটা হচ্ছে r = 6400 কিলোমিটার। এটাকে মিটারে নিলে লেখা যায় 6.4 × 10⁶ মিটার। এই মানগুলি যদি আমি v এর রাশিমালাটাতে বসাই তাহলে আমাদের রেজাল্টটা কি আসছে দেখো, 7.9 × 10⁻³ মিটার/সেকেন্ড বা 7.9 কিলোমিটার/সেকেন্ড। আর প্রদক্ষিণ কালের রাশিমালায় যদি মানগুলি বসাই তখন প্রদক্ষিণ কালটা কি আসছে দেখো, 5078 সেকেন্ড, বা সেটাকে আমি লিখতে পারি 1 hour 24 minutes 38 seconds। এটা হচ্ছে পৃথিবীর খুব নিকটবর্তী কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে প্রদক্ষিণ বেগ এবং প্রদক্ষিণ কালের মানগুলি। বুঝতে পেরেছো? এখন যেটা আমরা বের করব সেটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের স্থিতিশক্তি এবং গতিশক্তির রাশিমালা। একই রকম ভাবে আমরা ধরে নিচ্ছি যে m ভরের পৃথিবীর চারদিকে r ব্যাসার্ধের বৃত্তপথে m ভরের একটি কৃত্রিম উপগ্রহ আবর্তন করছে। সেই ক্ষেত্রে সেই কৃত্রিম উপগ্রহটির গতিশক্তি কি হবে? তোমরা গতিশক্তির রাশিমালা জানো, সেটা হবে k = 12 mv²। যেহেতু বৃত্তপথে আবর্তনের জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বলটা মহাকর্ষীয় আকর্ষণ বল থেকে আসে, তাহলে আমরা কি লিখতে পারি? mv²r = gmm/r²। এখান থেকে mv² এর মানটা কি আসে? gmm/r। তাহলে গতিশক্তি k = 12 mv² এর mv² এর জায়গায় বসবে gmm/r, তাহলে k আসলো gmm/2r। এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের গতিশক্তির রাশিমালা। এখন দেখো কৃত্রিম উপগ্রহের স্থিতিশক্তির রাশিমালাটা কি হবে? তোমরা এই চ্যাপ্টারে আগেই পড়েছো যে m ভরের একটি বস্তুর জন্য r দূরত্বে থাকা m ভরের একটি বস্তুর স্থিতিশক্তি হবে -gmm/r। তাহলে মোট শক্তি কি হবে কৃত্রিম উপগ্রহটির? মোট যান্ত্রিক শক্তি হবে গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। তাহলে গতিশক্তি প্লাস স্থিতিশক্তি করায় আমার মোট শক্তির মানটা কি আসলো? -gmm/r। এটা হচ্ছে তোমার কৃত্রিম উপগ্রহটির মোট শক্তির রাশিমালা। কক্ষপথে তার মোট শক্তি -gmm/r। ঠিক আছে, এখন এই যে আমরা রাশিমালাগুলি বের করলাম সেগুলিকে কাজে লাগিয়ে কয়েকটা সমস্যার সমাধান করব। দেখো এখানে একটা সমস্যা দেওয়া আছে। পৃথিবী পৃষ্ঠ থেকে 300 কিলোমিটার ঊর্ধ্বে থেকে একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে পরিক্রমা করছে। ওই উপগ্রহটির প্রদক্ষিণ বেগ ও প্রদক্ষিণ কাল নির্ণয় করো। পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে 6400 কিলোমিটার এবং g এর মান দেওয়া আছে 980 সেন্টিমিটার/সেকেন্ড। তাহলে এখানে তোমার পৃথিবীর ব্যাসার্ধটা কিলোমিটারে দেওয়া আছে আর g এর মানটা সেন্টিমিটারে দেওয়া আছে।
তাহলে যখন আমরা সমস্যাটা সমাধান করব দুটোটাকে সেম ইউনিটে নিতে হবে আমাদের। তাহলে পৃথিবীর ব্যাসার্ধটাকে সেন্টিমিটারে নিয়ে যাই। পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, সেটাকে যখন সেন্টিমিটারে নিয়ে যাব সেটা কি হবে 64 × 10⁻7 সেন্টিমিটার। আর পৃথিবীর কেন্দ্র থেকে উপগ্রহটির দূরত্ব কি হবে, পৃথিবীর ব্যাসার্ধর সাথে আমরা যোগ করে দেব 300 কিলোমিটারকে। তাহলে হলো 300 প্লাস 6400 কিলোমিটার মানে 6700 কিলোমিটার, সেটা হচ্ছে 67 × 10⁻7 সেন্টিমিটার। ঠিক আছে, এখন প্রদক্ষিণ বেগের যে রাশিমালা v = r√v/r, এখানে মানগুলি বসানো হলো, বসিয়ে ক্যালকুলেশন করা হলো, করার ফলে আমরা প্রদক্ষিণ বেগের রাশিমালাটা ভ্যালুটা কি পেলাম 7.74 কিলোমিটার/সেকেন্ড। তারপর আমরা প্রদক্ষিণ কালের রাশিমালাটা t = 2πr/v, সেখানে মানগুলি বসালাম, বসিয়ে পেলাম 5439 সেকেন্ড মানে 1 আওয়ার 30 মিনিট 39 সেকেন্ড। ঠিক আছে, এখন দেখো আরেকটি সমস্যা আছে এখানে। ধরি একজন লোককে পৃথিবী পৃষ্ঠ থেকে 1.6 × 10⁵ মিটার উচ্চতার বৃত্তাকার কক্ষে রাখা হলো। পৃথিবীর ব্যাসার্ধের মান, ভরের মান দেওয়া আছে এবং জি এর মানও দেওয়া আছে। লোকটির প্রদক্ষিণ বেগ কি হবে সেটা ভি এর রাশিমালায় সবগুলি মান বসানো হলো। বসানোর ফলে দেখো কি পাওয়া গেল রেজাল্টটা 7815.5 মিটার/সেকেন্ড। এখন দেখো কৃত্রিম উপগ্রহের ব্যবহার কি কি। আবহাওয়ার পূর্বাভাস দেওয়া, টেলিযোগাযোগ ব্যবস্থা, ঘরে বসে সরাসরি খেলা দেখা, প্রতিরক্ষামূলক নজরদারি, পৃথিবীর আকার ও আকৃতি সংক্রান্ত সমীক্ষা, মহাজাগতিক রশ্মির বিকিরণ, সৌর বিকিরণের প্রভাব, আহিত কণা, ভ্যান অ্যালেন বিকিরণ বেষ্টনী সংক্রান্ত তথ্য সংগ্রহ, এসব হচ্ছে কৃত্রিম উপগ্রহের ব্যবহার। ঠিক আছে, তারপর এটা দেখো, এটা কি, এটা হচ্ছে পার্কিং কক্ষপথ এবং এটা কিসের ক্ষেত্রে আসে, সেটা আসে ভূসমলয় উপগ্রহের ক্ষেত্রে। ঠিক আছে, এখন ভূসমলয় উপগ্রহ কোনটি সেটা আমরা এখন জানবো। ভূসমলয় উপগ্রহ হলো নিরক্ষীয় তলে যদি আমরা কোনো একটা উপগ্রহকে একটা বৃত্তাকার পথে এমনভাবে রেখে দেই যে সেটা 24 ঘন্টায় পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবীকে একবার আবর্তন করে, তখন সেই উপগ্রহটাকে পৃথিবী থেকে দেখতে মনে হবে যেটা স্থির অবস্থায় আছে, কারণ পৃথিবী নিজেও পশ্চিম থেকে পূর্ব দিকে 24 ঘন্টায় একবার নিজেকে আবর্তন করে। তখন সেই উপগ্রহটাকে আমরা বলবো ভূসমলয় উপগ্রহ বা জিও স্টেশনারি স্যাটেলাইট। আর তার কক্ষপথ যেটা এখানে দেখানো হচ্ছে সেটা হচ্ছে পার্কিং কক্ষপথ। পার্কিং কক্ষপথের উচ্চতা নির্ণয় করা হয়েছে এখানে দেখো। কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ বেগ, তার রাশিমালা তোমরা জানো, প্রদক্ষিণ কালের রাশিমালা তোমরা জানো। এই রাশিমালাগুলি থেকে টি² বের করা হয়েছে। সেখানে দেখো উপগ্রহটির ব্যাসার্ধ কি এসছে r = gt²r²/4π² 1/3। এখন ভূসমলয় কক্ষপথের উচ্চতা কি হবে h = r - R। স্মল r এর মানটা বসালাম, সেটা থেকে ক্যাপিটাল R টা বিয়োগ করলে h টা পাওয়া যাবে। এখন ভূসমলয় উপগ্রহের ক্ষেত্রে কি বলেছি, টিটা কি হবে 24 ঘন্টা মানে t = 24 আওয়ার, সেটাকে সেকেন্ডে নিলাম। জি এর মান আমরা জানি, আর এর মান জানি, মানগুলি বসিয়ে কি পেলাম স্মল r = 42350 কিলোমিটার। এখন নিরক্ষরেখায় পার্কিং কক্ষপথের উচ্চতা হবে h থেকে আমরা h = হবে r - R, সেটা বের হয় প্রায় 36,000 কিলোমিটার। এখন দেখো ভূসমলয় উপগ্রহের প্রদক্ষিণ বেগ, সেটাও v = 2πr/t, সেখানে মানগুলি বসিয়ে পাই 3.08 কিলোমিটার/সেকেন্ড। ভূসমলয় উপগ্রহের ব্যবহার টেলিযোগাযোগ, রেডিও ও টিভি সম্প্রচার, আবহাওয়ার পূর্বাভাস ও পর্যবেক্ষণ ইত্যাদি। আর ভূসমলয় উপগ্রহ বাদে আরেকটা উপগ্রহ আছে মেরু উপগ্রহ। সেটা নিরক্ষীয় মধ্যতলের পরিবর্তে মেরু মধ্যতলে পৃথিবী পৃষ্ঠ থেকে 700-800 কিলোমিটার উপরে স্থাপন করা হয়। সেটা প্রায় 2 ঘন্টায় পৃথিবীকে একবার আবর্তন করে, সেটাকে বলা হয় মেরু উপগ্রহ। এখন তোমরা এখানে দেখতে পাচ্ছ মেরু উপগ্রহের কক্ষপথ বা পোলার কক্ষপথ আর পার্কিং কক্ষপথ দুটোটার পার্থক্যটা। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে যা পড়ালাম এতক্ষণ বুঝতে পেরেছো? পরবর্তী ক্লাসে আবার আলোচনা হবে।
থ্যাংক ইউ। ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষার সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্য বই, বিদ্যালয়ের পোশাক, উন্নত মানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন।